আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা দারুণ ইন্টারেস্টিং কিন্তু একই সঙ্গে বেশ গভীর একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল 2026-এর নীরব বাংলা। এর পেছনের আর্থসামাজিক আর রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে কেমন। এখানে মূলত ইতিহাসের পুনরাবৃত্তি আর একটা নীরব পরীক্ষার কথা বলা হচ্ছে। উৎস লেখাটা কিন্তু শুধু একটা নির্দিষ্ট সময়ের কথা বলছে না, বরং একটা সমাজের ভেতরের যে চাপা উত্তেজনা, বিশ্বাস আর দ্বন্দ্ব, সেগুলোকেই একেবারে চোখের সামনে তুলে ধরছে। চলুন গভীরে যাওয়া যাক। ঠিক আছে, চলুন মূল বিষয়টাতে ঢোকা যাক। আচ্ছা, একবার ভেবে দেখা যাক তো, উৎসে থাকা লেখাটিতে যে একটা নীরব আর থমথমে পরিবেশের কথা বলা হয়েছে, সেটা কি আসলেই অতীতের কোনো ঘটনারই পুনরাবৃত্তি? ইতিহাস কি সত্যি আবার ফিরে আসছে? ঠিক এই প্রশ্নটার উত্তর খুঁজতেই কিন্তু শুরু হয় এক তরুণ সাংবাদিকের গোপন অনুসন্ধান। তিনি ঠিক করলেন বাংলার একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত পুরোটা ঘুরে দেখবেন। আসলে হয় কি, যখন কোনো সমাজে একটা অস্থিরতা তৈরি হয়, তখন অনেকেই এই বিষয়টা ভাবতে বাধ্য হন যে ইতিহাস হয়তো সত্যি তার সেই পুরনো রূপ নিয়ে আবার আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। লেখাটার শুরুতেই পরিবেশের খুব অদ্ভুত একটা বৈপরীত্য, মানে কন্ট্রাস্ট, তুলে ধরা হয়েছে। একটু খেয়াল করলেই বোঝা যাবে, রাতের শহরটা কিন্তু একদম নীরব। রাস্তায় কোনো কোলাহল নেই, কোনো শব্দ নেই। কিন্তু এই বাইরের নীরবতার ঠিক উল্টো চিত্রটা হলো মানুষের ভেতরের অবস্থা। এই নিস্তব্ধতার আড়ালেই কিন্তু মানুষের মনে বাসা বেঁধেছে একটা অদ্ভুত ভয়, একে অপরের প্রতি সন্দেহ আর চরম একটা চাপা অস্থিরতা। মানে বাইরের শান্ত রূপ আর ভেতরের অশান্ত মন, এই দুয়ের চানাপোড়েন দিয়েই কিন্তু মূল গল্পটা এগোতে থাকে। তো সেই তরুণ সাংবাদিক যখন তার অনুসন্ধান শুরু করলেন, তখন তিনি মাছে ঘাটে বেশ কিছু সুনির্দিষ্ট আর্থসামাজিক বিতর্ক দেখতে পেলেন। চারপাশের এই পুরো পরিস্থিতিটাকে মূলত ৩টে শব্দে বেঁধে ফেলা যায়: গরু, রাজনীতি আর ভয়। হ্যাঁ, বিষয়টা ঠিক এমনই। কোথাও উত্তেজনা ছড়াচ্ছে গরু নিয়ে, কোথাও আবার জোর বিতর্ক তৈরি হয়েছে মসজিদের মাইক নিয়ে, আর এই সব কিছুর ওপরেই বিশাল একটা ছায়া ফেলছে ধর্ম নিয়ে রাজনীতি। এই বিষয়গুলোই সমাজের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে রীতিমতো একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে। এবার সাংবাদিকের বর্ণনায় পরিবেশের যে বিশাল পার্থক্যের কথা উঠে আসে, সেটা সত্যি ভাববার মতো। একদিকে হলো সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগৎ, যেখানে বিভাজনের কথাগুলো একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। সেখানে সারাক্ষণ উত্তেজনা, তর্ক আর বিদ্বেষের ছড়াছড়ি। কিন্তু অন্যদিকে বাস্তব মাঠের চিত্রটা কিন্তু একেবারে আলাদা। বাস্তবে মানুষ অনেক বেশি সতর্ক, কথা বলছে নিচু গলায়, আর চারপাশের পরিস্থিতি যেন একদম থমথমে। ডিজিটাল দুনিয়ার এই উগ্র রূপ আর বাস্তব দুনিয়ার এই সতর্ক নীরবতা, ঠিক এই দুয়ের মাঝখানেই কিন্তু সাধারণ মানুষের আসল অবস্থান। এত সব উত্তেজনার মাঝেও কিন্তু সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর একটা দারুণ চিত্র আমরা দেখতে পাই। লেখাটিতে স্পষ্ট বলা হয়েছে, এই কঠিন পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষ কিন্তু একদম হাল ছেড়ে দেয়নি। সমাজের অনেক গভীরে এখন এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের মধ্যে সেই হিন্দু মুসলিম পুরনো বন্ধুত্ব আর সম্প্রীতিটা ধরে রাখতে রীতিমতো আপ্রাণ লড়াই করে যাচ্ছেন। এই জায়গাটা থেকে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা যায়, রাজনৈতিক বিভাজনের চেয়ে সাধারণ মানুষের পারস্পরিক বন্ধন অনেক বেশি শক্তিশালী হতে পারে। এই অনুসন্ধানেরই এক পর্যায়ে সাংবাদিকের দেখা হয়ে যায় এক বৃদ্ধ মাদ্রাসা শিক্ষকের সাথে। আর এই প্রবীণ আলেমের একটা দারুণ দার্শনিক পর্যবেক্ষণ পুরো পরিস্থিতিটাকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়। তিনি খুব চমৎকার একটা কথা বলেন। তিনি বলেন, ইতিহাস আসলে নতুন কিছু নয়। যুগে যুগে শুধু চরিত্রগুলো বদলে যায়, কিন্তু মূল ঘটনা আর মানুষের আচরণ প্রায় একই রকম থেকে যায়। একটু ভেবে দেখলে বোঝা যায় কথাটা কতটা গভীর। এখন এখানকার সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয়টা হল ওই বৃদ্ধ আলেমের মূল বক্তব্যটা। তিনি খুব সুন্দর করে ভয়ের সাথে ধৈর্যের একটা তুলনা টেনেছেন। তিনি সাংবাদিককে মনে করিয়ে দেন যে ইতিহাসে এমন সময় আগেও এসেছে যখন মানুষ ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করেছে। এটা নতুন কিছু নয়। কিন্তু তার মতে ইসলাম কখনোই এই ভয় দেখানোকে সমর্থন করে না, বরং ইসলাম সবসময় ধৈর্য, ন্যায় বিচার আর শান্তির পথে অবিচল থাকার শিক্ষাই দেয়। মূলত এই কথাগুলোর মাধ্যমেই তিনি বর্তমানের এই পরিস্থিতিকে একটা অনেক বড় ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে জুড়ে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিটা ব্যাখ্যা করতে গিয়ে ওই বৃদ্ধ শিক্ষক ইসলামের ইতিহাসের কয়েকটি ভয়ঙ্কর কিন্তু একই সাথে ভীষণ শিক্ষামূলক অধ্যায়ের উদাহরণ টানেন।
ইতিহাসের দিকে তাকালে ঘটনাগুলোর ক্রম খুব সহজেই বোঝা যায়। খেয়াল করা যাক, ৬১০ খ্রিস্টাব্দের পর মক্কার সেই চরম কঠিন সময়, তারপর ৬২৪ খ্রিস্টাব্দের বদরের যুদ্ধ, আর ৬৮০ খ্রিস্টাব্দের কারবালার সেই চরম ত্যাগ। এই প্রতিটি ঘটনায় যেন বর্তমানের এই কঠিন সময়ে মানুষের সহনশীলতা আর চরিত্রের চূড়ান্ত পরীক্ষার কথা আমাদের নতুন করে মনে করিয়ে দেয়। ইতিহাসের প্রথম যে সমান্তরাল উদাহরণটা এখানে টানা হয়েছে সেটা হলো মক্কার সময়কাল, যখন একেবারে নতুন একটি বার্তা প্রচার করা হচ্ছিল। তখন চারদিক থেকে ছুটে এসেছিল শুধু ঘৃণা, অপবাদ আর ভয়। কিন্তু উৎস লেখাটিতে খুব জোরালোভাবে বলা হয়েছে যে সেই চরম বিরোধিতার মুখেও কিন্তু কোনো জোর-জুলুম বা রাগের আশ্রয় নেওয়া হয়নি, বরং সেই কঠিন পরিস্থিতির মোকাবেলা করা হয়েছিল অসীম ধৈর্য দিয়ে এবং সত্যের ওপর শক্তভাবে অবিচল থেকে। এটা কিন্তু সত্যিই একটা অত্যন্ত শক্তিশালী বার্তা, যা অতীত থেকে বর্তমানেও সমানভাবে প্রাসঙ্গিক। আর ঠিক এই ঐতিহাসিক আলোচনার মাঝখানে বাংলার এক যুবক একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করে বসে। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আজ যদি কেউ ধর্মকে ব্যবহার করে আমাদের ভয় দেখাতে চায়, যদি আমাদের কণ্ঠরোধ করতে চায়, তখন ঠিক কিভাবে তার জবাব দেওয়া উচিত? অতীতে সেই ধৈর্যের শিক্ষা আজকের এই আধুনিক এবং অস্থির সময়ে কতটা কাজে লাগতে পারে, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার চিন্তারই একটা প্রতিফলন ঘটায়। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে তুলে ধরে যে জাগতিক দুর্বলতার বিপরীতে প্রবল আধ্যাত্মিক শক্তি আসলে কিভাবে কাজ করে। বৃদ্ধ ইমাম ওই যুবকের প্রশ্নের উত্তরে বদর এবং কারবালার উদাহরণ দেন। একটু খেয়াল করলে দেখা যাবে, বদরের যুদ্ধের আগে কিন্তু জাগতিক বা শারীরিক শক্তির অভাব ছিল, কিন্তু সেখানে ছিল এক দৃঢ় বিশ্বাস। অন্যদিকে কারবালায় সৈন্য সংখ্যা ছিল নিতান্তই কম, কিন্তু সেখানে ছিল সত্যের পক্ষে একেবারে অটল অবস্থান। ইতিহাস সাক্ষ্য দেয় এই দুই ক্ষেত্রেই পার্থিব শক্তির চেয়ে ভেতরের শক্তিটাই সবচেয়ে বেশি জয়ী হয়েছে। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল ওই বৃদ্ধ শিক্ষকের দেয়া একটা অমূল্য শিক্ষা। তিনি খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে কঠিন পরিস্থিতিতে রেগে যাওয়া বা ক্ষোভ প্রকাশ করাটা আসলে কোনো সমাধান নয়, বরং একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার চরিত্র এবং তার নীতিবোধ। চারপাশের পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন, নিজের চরিত্রের ওপর নিয়ন্ত্রণ রাখাই হল প্রকৃত শক্তির পরিচায়ক। ব্যাপারটা অনেকটা এরকম, পরিস্থিতি যাই হোক না কেন, নিজেকে ঠিক রাখাটাই আসল। মূল লেখায় বৃষ্টির মধ্যে একটা অত্যন্ত মর্মস্পর্শী দৃশ্য তুলে ধরা হয়েছে, যা এই আলোচনার মূল সুরকে আরও গভীর করে তোলে। চারিদিকে যখন একটা থমথমে ভয়ঙ্কর পরিবেশ, ঠিক তখন এক মা তার সন্তানকে বলছেন, মানুষকে ঘৃণা করিস না, কারণ ইসলাম ঘৃণার শেখায় না। মানুষকে ঘৃণা না করার এই যে শিক্ষা, এটাই মূলত দীর্ঘস্থায়ী শান্তির আসল বার্তা বহন করে। চরম উত্তেজনার মুহূর্তেও সাধারণ মানুষের এই ছোট ছোট কথাগুলো সমাজের ভারসাম্য ধরে রাখার জন্য কতটা জরুরি, তা এই একটা বাক্যে একেবারে স্পষ্ট হয়ে ওঠে। চলুন পরের অংশে যাই আর দেখি কিভাবে বিষয়টা এগোচ্ছে। এই সমস্ত ঘটনা, দৃশ্য আর কথোপকথন থেকে ওই তরুণ সাংবাদিক একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। তিনি বুঝতে পারেন যে হ্যাঁ, রাজনৈতিক পটপরিবর্তন ঘটে, ক্ষমতার হাত বদল হয়, কিন্তু দিন শেষে সাধারণ মানুষের জীবনযাত্রা আর তাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম সবসময় একই থাকে। ইতিহাস কিন্তু বিভাজনকারীদের চেয়ে সেই সব মানুষকে বেশি মনে রাখে যারা দিন শেষে শান্তির পক্ষে দাঁড়ায়। আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে সেই বৃদ্ধ আলেম তার চূড়ান্ত বার্তাটা দিয়ে যান। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে প্রতিকূলতা বা কঠিন সময় আসলে কোনো শাস্তি নয়, বরং এটি হলো মানুষের নীতি আর বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা। পরিস্থিতি যখন সবচেয়ে বেশি অন্ধকারাচ্ছন্ন মনে হয়, চারপাশ যখন ঘুটঘুটে অন্ধকার, ঠিক তখনই নিজের আদর্শের প্রতি অবিচল থাকাটা সবচেয়ে বেশি জরুরি হয়ে দাঁড়ায়। মূল লেখাটির সমাপ্তি টানা হয়েছে অত্যন্ত দৃশ্যমান আর ইঙ্গিতবহ একটা আবহের মধ্য দিয়ে। একবার দৃশ্যটা কল্পনা করা যাক, রাতের সেই অন্ধকার, ভয় আর নীরবতা পেরিয়ে ধীরে ধীরে ভোর হতে শুরু করেছে। বাংলার আকাশে নতুন সূর্য ওঠার সাথে সাথে বাতাসে খুব শান্তভাবে ভেসে আসছে ফজরের আজান। এই ভোরের আলো যেন নতুন কোনো আশার, নতুন কোনো শুরুর ইঙ্গিত নিয়ে আসছে। রাতের সমস্ত অস্থিরতা যেন ভোরের এই শান্ত, স্নিগ্ধ পরিবেশে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে।
আর সবশেষে পুরো উৎসাহ লেখাটি একটি গভীর প্রশ্ন রেখে শেষ হয়। এত দ্বন্দ্ব, এত ইতিহাস আর সাধারণ মানুষের সম্প্রীতি রক্ষার এত শত চেষ্টার পর এই একটা প্রশ্নই যেন বাতাসে ভাসতে থাকে। রাজনীতি, ভয় আর বিভাজনের এই কালো মেঘ কি সত্যিই কেটে যাবে? সবশেষে কি আবার সেই চিরচেনা শান্তির পরিবেশ ফিরে আসবে? এই প্রশ্নটিরও কিন্তু কোনো সরাসরি উত্তর দেওয়া হয়নি, বরং এটা রেখে দেওয়া হয়েছে ভবিষ্যতের ওপর, যা আমাদের প্রত্যেককে নিজের মতো করে ভাবতে বাধ্য করে। আজকের এই বিশ্লেষণও আমাদের এই ভাবনার জগতেই রেখে যাচ্ছে।